বিএনপি যদি তাদের চরিত্রটা আবার আগের মতো নিয়ে আসতে পারে, 91-এর মতো জিয়া রহমানের আমলের চরিত্রটা নিয়ে আসতে পারে, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে, এই চরিত্রটা দেখাইতে পারে, তাহলে মানুষ আবার বিএনপিকে চাইবে। তো বিএনপি যদি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায়, পাড়া মহল্লায় যদি তারা আওয়ামী লীগের মতো করে, আবারও ভারতীয় তাবেদারের মতো করে যদি তারা সাদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, রাজনৈতিক আধিপত্য এবং অপশাসনের যদি চর্চা করে, তাহলে তো মানুষ তাদেরকে আওয়ামী লীগের মতো করে ওই যে 91 সালে নির্বাচনের মতো ফেলে দিবে। এনসিপির যারা এখন রাজনীতি করছেন এদের বেশিরভাগ হচ্ছে একটু ম্যাচিউরিটি কম, অর্থাৎ পলিটিক্যাল ম্যাচিউরিটিটা একেবারেই কম। তো এটা আসলে আমি তাদের এভাবে সমালোচনা করবো, হয়তো বয়স একটু কম, বা হচ্ছে অনেক সময় হয় যে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নেতৃত্ব করে উঠলে তার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। অভিজ্ঞতা না থাকলে তখন হচ্ছে আপনি যে কোনো একটা সিস্টেমকে আপনি ফলো করাতে পারেন, আপনার তো ওই সম্পর্কে নলেজ কম। তো সেক্ষেত্রে যেহেতু আসলে তারা মাত্র একটা সদ্য ভূমিষ্ঠ একটি দল, জন্মে নেওয়া দল, আমাদেরই ভাই, আমরা তাদেরকে পরামর্শ দিব যে একটু রাজনৈতিক নিয়ে তাদের একটু বিশেষ করে পড়াশোনা না, তারা আমাদের চেয়ে মেধাবী বা জানে, কিন্তু আমার মনে হয় যে বাস্তবিক যে চিত্রগুলো এগুলো নিয়ে তাদের একটু অ্যানালাইসিস করা দরকার, তাহলে আমার মনে হয় তারা ভুলগুলো করবে না। জামায়াতে আমিরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব, এটাকে কিভাবে দেখছেন? এটাকে আমি ভালোভাবে দেখছি, আমি মনে করি এটি আরও বেশি হওয়া উচিত। এই চর্চাটা থাকলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে, এই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, রাষ্ট্রের মানুষ সুন্দর হয়ে যাবে। এই যে আজকে মানুষ যে আশঙ্কা করছে যে তৃণমূলে বিশেষ করে জামাত বিএনপির সাথে যে ঝামেলা, ছাত্রদল শিবিরের ভিতরে যে ঝামেলা, এই ঝামেলাটা তৃণমূলে ঘিরে অনেক বেশি রক্তক্ষয়ী হবে, এটি মানুষ আশা করে না। জামাতের সম্মানিত আমির উনি সমাবেশস্থলে উনি অসুস্থ হয়ে পড়লেন এবং হসপিটালে বিএনপির আমরা দেখলাম যে মির্জা ফখরুল সাহেব সেখানে গেলেন, এটি তো রাজনৈতিক সৌন্দর্য। তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াও খোঁজ খবর নিয়েছেন টেলিফোনে, আমরা এটা জেনেছি। আচ্ছা, এটি তো আরও চমৎকার। বিশেষ করে আমি বলবো যে খালেদা জিয়ার, যদি আমরা জননেত্রী খালেদা জিয়ার কথা বলি, ওনাকে এক কথা সবাই পছন্দ করেন, বিএনপির বাইরেও ওনাকে অনেকে পছন্দ করেন, এবং উনি বাংলাদেশের সত্যিকারে একজন আপসীন নেত্রী, যেটির প্রমাণ আসলে আছে, এবং কখনো আপোষ করেনি। পরবর্তী দেখা গেছে নানান ধরনের নানামুখী নেতা আমরা দেখেছি যারা এজেন্ট হিসেবে কাজ করেছেন, তাদেরকে মানুষ সবাই মূল্যায়ন করে, কিন্তু খালেদা জিয়া একজন সুস্থতার একজন আপসীন নেত্রী, সে তার জায়গা থেকে সে জামাতের নেতার খোঁজ নিয়েছেন, সেটি চমৎকার উদাহরণ দিয়েছেন। এবং তারেক রহমান, তো তারেক রহমান ইদানিংকালে আমরা যেটা দেখলাম যে সে অর্থাৎ বাংলাদেশের যে মুভমেন্ট, মানুষের যে চিন্তা, জনচিন্তা, জনমনের চিন্তা, সেটি উনি কিছুটা হলো আজ করতে পেরেছেন। বিশেষ করে জুলাইয়ের পরবর্তীতে তার দল থেকে মানুষ যে আশাটা করেছিলেন যে হয়তো বিএনপির একটা পরিবর্তন আসবে, কারণ বিএনপি একটা বড় দল, তাকে মাইনাস করে আসলে কিছু করবে এরকম রাজনৈতিক দলগুলো আসলে চিন্তা করে না। কিন্তু বিএনপির চরিত্র আপনারা দেখেন জুলাইয়ের পরবর্তীতে কিন্তু অনেকটা আওয়ামী লীগের মতো। এটি আসলে তারেক রহমান যদি দেশে থাকতেন হয়তো বা কিছুটা কন্ট্রোল করতে পারতেন। এখন বিএনপি তৃণমূল বিএনপির নিয়ন্ত্রণের বাইরে, এটি বিএনপির জন্য সবচেয়ে বড় ব্যর্থতার একটি বড় কারণ। একটি দল যদি তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, সেই দল আসলে খুব বেশি আগাতে পারবে না। দেখেন একটা উদাহরণ যদি আপনি টানেন, 91 নির্বাচনে দেখেন আওয়ামী লীগ কিন্তু ধরে নিয়েছিল যে তারা আসলে নির্বাচিত হয়ে যাবে, এবং তারা কিন্তু পোলাও বিরিয়ানি করা পুরো বাংলাদেশে শুরু করেছিল। এবং সেই সময়ের কিন্তু আওয়ামী লীগের যে ভারতের নেত্রী শেখ হাসিনা, সে কিন্তু সব জায়গায় একটা আতশবাজি শুরু করছিল, নতুন শাড়ি টাড়ি পরে সে সামনে যাবে। কিন্তু রাত যখন বাড়তে থাকলো তখন বিএনপির ভোট বাড়তেই থাকলো। বিএনপি কখনো মনে করেনি যে তারা তখন নির্বাচিত হবেন। দেখেন তারা কিন্তু নির্বাচিত হয়ে গিয়েছেন। তাদেরকে তো তখন মানুষ বানিয়েছিল, জনগণ বানিয়েছিল, দেশের জন্য, জনগণের জন্য। বিএনপি যদি তাদের চরিত্রটা আবার আগের মতো নিয়ে আসতে পারে, 91-এর মতো জিয়া রহমানের আমলের চরিত্রটা নিয়ে আসতে পারে, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে, এই চরিত্রটা দেখাইতে পারে, তাহলে মানুষ আবার বিএনপিকে চাইবে। তো বিএনপি যদি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায়, পাড়া মহল্লায় যদি তারা আওয়ামী লীগের মতো করে, আবারও ভারতীয় তাবেদারের মতো করে যদি তারা সাদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, রাজনৈতিক আধিপত্য এবং অপশাসনের যদি চর্চা করে, তাহলে তো মানুষ তাদেরকে আওয়ামী লীগের মতো করে ওই যে 91 সালে নির্বাচনের মতো ফেলে দিবে। এটি আসলে বলা ঠিক না যে বাংলাদেশে সব বিএনপির ভোট বা আওয়ামী লীগের ভোট বা জামাতের ভোট বা গণঅধিকারের ভোট। এখন ভোট কোনো দলের না, মানুষ সচেতন, এখনকার মানুষ চিন্তা করতে জানে।
তার সত্যিকারের দেশ নায়ক, সত্যিকারের নেতাকে তারা চুজ করতে পারে। এই জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে। আপনি ভোটের জায়গায় যান, দেখবেন মানুষ কাকে ভোট দেয়। আপনি যখন ভোটের কাছে যাবেন সেখানে দেখবেন যে যে মানুষটি সৎ এবং যে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে, চিন্তা করে, মানুষ তাকে ভোট দেবে। মানুষ আগের মতো 10 টাকা 5 টাকা বিক্রি হওয়ার মতো সেই চিন্তাধারা মানুষ করে না, কারণ ওই ধরনের অভাব কিছুটা লাগু হয়েছে। মানুষ এখন দেশের শান্তি চায়। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপরে হামলার ঘটনায় স্থানীয় গণ অধিকার পরিষদ কোনো ভূমিকা নেয়নি। আমরা তো অনস্পষ্ট, মানে আমরা এখন স্পষ্ট না, এ বিষয়ে যদি আপনি বলতেন। এখানে এটা একটা দলের বিষয়, বিশেষ করে এনসিপি তাদের দলীয় কর্মসূচি ছিল এটি একটি, তো সেটা দলের বিষয়। এবং আপনি যদি বলেন যে এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, তাহলে সেখানে প্রত্যেকটা দলের বিষয়, প্রত্যেকটা মানুষের বিষয়, প্রত্যেকটা মতের বিষয়, তাই না? তো সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক দল হয়ে তার যে বন্ধুপ্রীতিম দলগুলো আছে তাদের প্রতি তাদের সব সময় অগাধ সমর্থন, বিশ্বাস, ভালোবাসা, এটা কিন্তু সবসময় ছিল, এটা নজির আছে। তো সেদিনকার আপনারা বিশেষ করে সারা বাংলাদেশ আপনারা দেখেছেন এবং আমরাও দেখেছি যে গোপালগঞ্জের এনসিপির যে জনসভাকে কেন্দ্র করে যে ভারতের, এটা মূলত হচ্ছে ভারতের একটা এজেন্ডা ছিল এবং তাদের একটা প্ল্যান ছিল যে আওয়ামী লীগের মধ্য দিয়ে তারা এখানে একটা ঝামেলা সৃষ্টি করে, বা এই ঝামেলা যদি তারা সফল হয়ে যায়, তারা পুরো বাংলাদেশ থেকে তাদের একটা উত্থান আবার সৃষ্টি হবে, উত্থান সৃষ্টি হবে। সেটি কিন্তু বাংলাদেশের মানুষ মানে তাৎক্ষণিক বুঝতে পেরেছে, মানুষ সচেতন, এখন মানুষ বুঝে। এবং তারা শুধু হরতাল নেই, তারা এর ভিতরে অনেক ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে, আপনার আরও ষড়যন্ত্র আছে। তো সেদিনের বিষয়টাতে আমি যাই, সেদিন আপনার ওই ঝামেলা সৃষ্টি হওয়ার পরে আমরা তাৎক্ষণিক কিন্তু আমাদের গণ অধিকারের কেন্দ্র থেকে আমাদের নেতা জনাব নুরুল হক নূর সাহেব কিন্তু বিবৃতি দিয়েছেন এবং তিনি গোপালগঞ্জের উদ্দেশ্যে আপনার হলো মার্চ ফর গোপালগঞ্জ সেটিও ঘোষণা করেছেন। কারণ এইটার চেয়ে বড় পাওয়া, এবং আমাদের প্রত্যেকটি ইউনিটের কর্মী পোস্ট করেছেন এনসিপির পক্ষে, এবং সেখানে বলে দেওয়া হয়েছিল যে আমাদের গোপালগঞ্জে যারা আপনার নেতৃবৃন্দ আছেন তারা এনসিপির পাশে দাঁড়ান, এবং আমরা ভবিষ্যতে দাঁড়াবো। অতীতে আমরা তাদের পাশেই ছিলাম, শুধু তারা নয়, যারা দেশের পক্ষে থাকবে ছিল, আমরা তাদের পক্ষে ছিলাম এবং থাকবো। তো আপনারা দেখেন সেদিনকার যদি গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলগুলো যদি এনসিপিকে হেল্প না করতেন, তাদের পাশে না দাঁড়াতেন, তাহলে হয়তোবা সেদিন আরও বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। সেদিন গণ অধিকার তাদের পাশে থাকার কারণে সেটাতে তারা আসলে আওয়ামী লীগ সফল হয়নি এবং তারা ভবিষ্যতে হবে না। রাজনৈতিক চর্চার জায়গা থেকে, পাওয়ার অ্যাক্সেসের জায়গা থেকে একটা প্রতিযোগিতা আছে, সেখানে এক একটা দলের নানান বিষয় সমালোচনা করবে, প্রশ্ন তুলবে, এটি রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু ফ্যাসিবাদের বিষয়ে আমরা প্রত্যেকটি গণতান্ত্রিক আমি দল আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যমত, এবং আমরা একই ভাই, আমরা একই জায়গায় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সম্প্রতি পিআর নিয়ে বেশ আলোচনা বিভিন্ন দলের মধ্যে আছে, চলছে, এবং আমরা যতদূর জেনেছি যে বিএনপি পিআরের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে কি করা উচিত? জনগণের আগের পদ্ধতিতে না নতুন কোনো পদ্ধতিতে? রাজনৈতিক দল তো জনগণের জন্যই। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনা চলে যাওয়ার পরে, গণ অভ্যুত্থানের পরে একটা ইন্টেরিয়াম চলছে, সেটা যেভাবে চলছে অর্থনীতি একেবারেই শেষ, আদান প্রদান সবই বন্ধ প্রায়। তো এই মুহূর্তে রাজনীতিবিদদের কি করা উচিত বাংলাদেশের জনগণের জন্য? এখানে একটা বিপ্লব মানে কি? বিপ্লব তো সৃষ্টি হয় একটা অপশক্তিকে রুখে দেওয়ার জন্য। একটা সিস্টেম যখন বারবার ফল করে সেটাকে আসলে রুখে দেওয়ার জন্য বিপ্লব হয়, যাতে নতুন করে সৃষ্টি করা যায়। অর্থাৎ নতুন বিপ্লব মানে নতুন কিছু পাওয়ার জন্য, ভালো, সেটি ভালোর জন্য। দেখেন বাংলাদেশের জুলাইয়ের পরবর্তীতে মানুষ এখন যেটি চায় যে ফ্যাসিবাদ, যাতে নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই জায়গা থেকে পিআরের একটা আলাপ আসছে। দেখেন এই পিআরটা তো শুধু বাংলাদেশের না, এটি 1899 সালে আপনারা জানেন যে বেলজিয়াম থেকে শুরু হয়, এবং এখন বিশ্বের 172টি গণতান্ত্রিক রাষ্ট্রের মাঝে 98টি রাষ্ট্রের ভিতরে কিন্তু আপনার পিআরটা আছে। এখন আপনারা দেখছেন এটি, এই পিআরটা যদি সত্যিকারে আসলে বাস্তবায়ন হয়, তাহলে আমি মনে করছি যে বাংলাদেশে আগামী দিন আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না এবং সাদাবাদের জন্ম হবে না। এবং বিশেষ করে যে পার্লামেন্টের যে সিস্টেম, প্রতিনিধিত্বের যে সিস্টেম, যে নির্বাচন আগে টাকা দেওয়া, টাকা খাওয়া, এই সিস্টেমগুলো আর হবে না। এই সিস্টেমগুলো না হলে কি হবে, তখন
এই যে যারা টেন্ডারবাজ চাঁদাবাজ এদের ক্ষমতা হ্রাস হবে। এদের ক্ষমতার হ্রাস হলে তখন বাংলাদেশটা নতুনভাবে আপনার হলো উজ্জীবিত হবে, বাংলাদেশটা আগানোর একটা সুযোগ থাকবে, মানুষ নতুন করে কর্মমুখী হবে, মানুষ সৃজনশীলমুখী হবে। আর পেটা দেখেন, আমি আপনাদেরকে একটা জরিপ দেখাই। 2001 সালের নির্বাচনে তখন বিএনপি ভোট ছিল আপনার হলো 40.86%, আর আওয়ামী লীগ পেয়েছিল 40 আপনার হলো 22%। 40.96% ভোট পেয়ে আপনার বিএনপি আসন পেয়েছে 193টি, আর আওয়ামী লীগ 40.22% ভোট পেয়ে তারা পেয়েছে মাত্র 62টি আসন। তাহলে আপনি দেখেন পার্সেন্টেজ সামান্য, কিন্তু আসন কোথায় আপনি এটা দেখেন। এখানে আমরা দেখি, তারপর 2008 সালের নির্বাচন আপনি দেখেন, সেখানে আওয়ামী লীগের আপনার হলো তারা পেয়েছে 48.4% ভোট, আর বিএনপি পেয়েছে আপনার হলো 32.+ এই 48.4% ভোট পেয়ে আওয়ামী লীগ পেয়েছে 230 আসন, আর 32.50% ভোট পেয়ে বিএনপি পেয়েছে মাত্র 30 আসন। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে এই যে ভোটগুলো, ভোটের পার্সেন্টেজগুলো, এগুলোর কি মূল্যায়ন করা হয়েছে সঠিকভাবে? হয়নি। এই পিয়ারটা হলে ভোটের মূল্যায়ন বাড়বে, পিয়ারটা হলে ভোটারের মূল্যায়ন বাড়বে। দেখেন আপনি একটা ইউনিয়নে দেখেন 4 জন প্রার্থী হলে একজনে যদি আপনার 27% ভোট পায়, আর বাকি যে আপনার হলো এই কত 73% বা যে ভোটগুলো, বাকি যে অধিকাংশ ভোট যে পার্সেন্টেজটা, এই ভোটের কিন্তু কোনো মূল্যায়ন থাকে না। না হওয়ার কারণে কিন্তু ওই যে এই যে প্রতিনিধিত্ব তৈরি হওয়া, সেটা কিন্তু অ্যাকচুয়ালভাবে প্রতিনিধিত্ব তৈরি হচ্ছে না। একজন সামান্য ভোট নিয়ে সে নির্বাচিত হচ্ছেন, সেই দেশকে পরিচালনা করছেন এবং সেখানে টেন্ডারবাজি করছেন। তো আমরা মনে করছি যে পিয়ারটা হয়, সেখানে দলের যেমন আধিপত্য এবং তাদের যে আপনার হলো এই কর্তৃত্ববাদ এবং প্রার্থীর যে কর্তৃত্ববাদ, সেটা হ্রাস পেলে, খর্ব হলে বাংলাদেশের যে সত্যিকারের গণতন্ত্র সেটা প্রতিষ্ঠিত হবে, সুপ্রতিষ্ঠা পাবে। এখানে আমি মনে করছি বিএনপিতে ভয় পাওয়ার কারণ নেই। প্রত্যেকটি দল যদি এখানে পিয়ার চায়, বিএনপি তো এখানে তো বিএনপি তো জুলাই আন্দোলনের অংশীদার, তাহলে বিএনপি চাইবে না কেন? এখানে তো যদি বিএনপি গণমানুষের দল হয়, জনগণের দল হয়, তাহলে পার্সেন্টেজ তো বিএনপি বেশি পাবে, তাহলে তো সংসদে বিএনপি বেশি আসার কথা। আর এই আন্দোলন যদি বিএনপি চেয়েছিল, বিএনপি আন্দোলনের অংশীদারও ছিল, তারা আন্দোলনে সরাসরি অংশগ্রহণও করেছিল, তাহলে তো বিএনপি এটা জেনেই তারা আন্দোলন গিয়েছিল যে পরিবর্তন আসবে। তাহলে যখন এখন পরিবর্তনের কথা আসছে, তারা এখানে মানতেছে না। এটার মূল একটা কারণ হচ্ছে তারা চায় যে আসলে ওই যে বাংলাদেশের একটা চিরচরিত্র আছে যে আপনার ফেসিজম, অর্থাৎ তারাও চায় যে এই যে কর্তৃত্ববাদ যে শাসন ব্যবস্থা সেটা যাতে থাকে, তাহলে করে অন্যান্য দলগুলো যে তাদের দাসত্ব মেনে নিবে। তো এই দাসত্ব কতদিন? দেখেন এক সময় আপনারা যদি ইউরোপ আমেরিকা বলেন, যে নিগ্রোরা তাদের যে শক্তি আছে সেটা কখনো তারা চিন্তা করতে পারতেন না, মানসিকভাবেই তারা চিন্তা করতেন তারা দুর্বল। সময়ের বিবর্তনে, সময়ের ব্যবধানে কিন্তু এক সময় শ্বেতাঙ্গর সাথে কৃষ্ণাঙ্গর যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে কিন্তু আপনার হলো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদেরকে পরাজিত করে এবং শ্বেতাঙ্গরা তাদের অধিকার প্রতিষ্ঠা করে। এখন দেখেন দাসত্ববাদ এটা পৃথিবীতে আপনার হলো স্থায়ী না, পৃথিবীতে কোনো মানুষ দাসত্ব বরণ করতে চায় না এবং দলও না। তো সে জায়গাতে আমি মনে করছি যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের যে আপনার হলো এফপিটিপি এই যে নিয়ম বাংলাদেশের এখন, এটাকে মানুষ আসলে এখন চেঞ্জ চায়, মানুষ এখন পিয়ার চায়, যেটা আসলে শুধু রাজনীতিবিদদের চাওয়া না, প্রত্যেকটা মানুষেরই চাওয়া।